জি স্যার, শুরু করতে পারেন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ স্যার, স্যার, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। যেহেতু আপনাদের সাথে আমার আগে সাক্ষাৎ হয়নি, হ্যাঁ? আমরা ফিজিক্যালি এখন পর্যন্ত ক্লাস করতে পারিনি। অনিবার্য কারণে। আমি আপনাদের ক্লাস রিপ্রেজেন্টেটিভ কে বলছিলাম যে ফার্স্ট ক্লাসটা অনলাইনে নিয়ে ফেলি। আ আ সেই হিসেবেই আজকে ক্লাসে আসা, হ্যাঁ? তো আপনাদের টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কতজন? কেউ যদি আমাকে শেয়ার করতে পারেন। স্যার, দুইজন হচ্ছে আমি, আরেকজন রোল 30, দুইজন হচ্ছে পরে স্যার রেজিস্ট্রেশন করছি আর কি। প্রথমে ইকোনমিক্স নিয়েছিলাম, তারপর অ্যাকাউন্টিং এ আসছি। So how many student you have in your class? স্যার, টোটাল 60 স্টুডেন্ট, এর মধ্যে 18 জন মনে হয় স্যার ইকোনমিক্স, তাহলে 42 জন। স্যার প্রমিত ভালো জানবে। স্যার, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন না? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? মানে কেউ রেসপন্স করছেন না। স্যার সবাই কি শুনতে বললাম পাচ্ছেন আমার হচ্ছে, কথা? স্যার হ্যাঁ 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 স্যার, শোনা যাচ্ছে। স্যার বললাম যে হচ্ছে আপনার 18 জন হচ্ছে ইকোনমিক্স মনে হয়, তাহলে স্যার 42 জন আহ, আহ, নেওয়ার কথা। আচ্ছা, সরি, আমার ওই ল্যাপটপের স্পিকারটা অফ করা ছিল আরকি। আচ্ছা, আপনাদের টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কতজন? স্যার স্যার 61। টোটাল তো 60 স্যার, এর মধ্যে অ্যাকাউন্টিং মনে হয় 40-41 জন হবে। আচ্ছা। অ্যাকাউন্টিং 40-41 জন কেন? কারণ বাকিরা কি অন্য কিছু নিয়েছে বা কিছু? স্যার ইকোনমিক্স নিয়েছে বাকিরা। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ইকোনমিক্স, অ্যাকাউন্টিং দুটোর ভেতরে একটা নিতে হয়। এরকম কিছু? হ্যাঁ স্যার, ওই মানে অপশনাল ছিল আর কি, মানে কে কোনটা নিবে ওটা। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। ঠিক আছে। সমস্যা নেই। আ আমাদের যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, আমরা অ্যাকাউন্টিং নিয়ে একটু কথা বলি। বেশি কথা বলবো না। সো আ যেহেতু আপনাদের ডিপার্টমেন্টের নাম কি যেন? আর এমএমই, ম্যাটেরিয়ালস এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, আপনাদের কেউ কি বলতে পারেন যে এটা আসলে এটার কাজ করার জায়গাটা, মানে লাইক অ্যাজ এ ইঞ্জিনিয়ার আপনি। বাংলাদেশ জি। স্যার, বাংলাদেশের প্রেক্ষাপট যদি বলি তাহলে স্যার ইন্ডাস্ট্রি গুলাতে আপনার ধরেন ওই স্টিল ইন্ডাস্ট্রি আছে স্যার, ওইগুলাতে প্রোডাকশন লেভেল বা কোয়ালিটি কন্ট্রোল বা মেনটেন্যান্স ও বিভিন্ন স্টেপ বা প্রসেসে হচ্ছে আমাদের জব সেক্টর আর কি। আর সরকারি মনে হয় স্যার বিসিএস আইআর আছে। আর আচ্ছা, দেশের বাইরে তো হচ্ছে সেক্টর অনেক। আচ্ছা, যাক, ভালো কথা। আমরা অ্যাকাউন্টিং সাবজেক্টটা আমরা আ আ আ শুরু করব। কিন্তু এর আগে আমরা একটু কথা বলে নেই। আপনাদের বোধহয় আরেকজন অ্যাকাউন্টিং এর শিক্ষক পড়ান। আ উনি বোধহয় আপনাদের আ কস্ট অ্যাকাউন্টিং বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং টা পড়ানো শুরু করেছেন, হ্যাঁ? বেসিক্যালি অ্যাকাউন্টিং এ মানে ২ টা উইং আছে। একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, আরেকটা হচ্ছে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। বেসিক্যালি আমি আপনাদেরকে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং টা পড়াবো। আর ওই আরেকজন শিক্ষক যিনি আপনাদেরকে পড়ান, বোধহয় শাহ আলম স্যার, উনি আপনাদেরকে অ্যা অ্যা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং টা পড়াবেন, হ্যাঁ? উনি কি পড়ানো শুরু করেছেন আপনাদেরকে? জি স্যার, পড়ানো শুরু করছেন। আচ্ছা। আমরা আজকে শুরু করি। আচ্ছা।
আচ্ছা আমি যেটা বলছিলাম আপনাদেরকে, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, সো অ্যাকাউন্টিং এ বেসিক্যালি দুটো উইং নিয়ে কথা বলা হয়। ওয়ান ইজ স্যার আমি রোল 14 বলতেছিলাম। জি জি বলুন। স্যার আমি একটু বাইরে আছি, তো যে কোনো সময় ডিসকানেক্টেড হতে পারি আর কি, তো স্যার আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা কনসিডার করার জন্য আর কি। আপনি কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? সো আমি দুটো অ্যাকাউন্টিং এর দুটো ব্রাঞ্চের কথা বলছিলাম। ওয়ান ইজ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, অ্যানাদার ওয়ান ইজ কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। সো বেসিক্যালি আমি আপনাদেরকে এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর পার্টটা পড়াবো, ওই স্যার আপনাদেরকে কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর পার্টটা পড়ান আর কি। হ্যাঁ, আচ্ছা। সো বেসিক্যালি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ সর্বপ্রথম যে জায়গাটা দিয়ে শুরু করতে হয় সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন। আপনি কি হোয়াইট বোর্ডটা দেখছেন? স্ক্রিনটা দেখছেন? স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, না? আচ্ছা আমি দেখি। এখন তো দেখা যাচ্ছে, রাইট? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, সো আমরা সর্বপ্রথম ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর যে জায়গাটা থেকে শুরু করি, দ্যাট ইজ কল অ্যাকাউন্টিং ইকুয়েশন। ওকে, সো অ্যাকাউন্টিং ইকুয়েশনটা অনেকটা এইরকম। সো অ্যাকাউন্টিং ইকুয়েশনটা হচ্ছে সো এখানে এটা হচ্ছে অ্যাসেটস, এলটা হচ্ছে লায়াবিলিটিস, ও ই যেটা সেটা হচ্ছে ওনার সিকিউরিটিস।
আপনারা চাইলে লিখে নিতে পারেন। সো ইট ইজ কল অ্যাকাউন্টিং ইকুয়েশন। ওকে, so accounting equation equals to A equals to L plus OE. A for assets, L for liabilities, and OE for owner's equity. So এরকম একটা ইকুয়েশনে আমাকে যদি বলা হয় যে আমরা অ্যাসেটটাকে কিভাবে ডিফাইন করব, so asset is something which future benefit. Okay, something which provides future benefit. সো এমন কিছু যেটা আমাকে ফিউচার বেনিফিট প্রোভাইড করবে সেটাই আমার অ্যাসেটস। সো আমার এক্সাম্পল কি হতে পারে, যেমন ফার্নিচার হতে পারে, ক্লাসরুমের প্রজেক্টর হতে পারে, আমার টিভি হতে পারে, এসি হতে পারে, ফ্রিজ হতে পারে, যেগুলোর ফিউচার বেনিফিট আছে প্রত্যেকটা কিছুই কিন্তু অ্যাসেটস। সো অ্যাসেট ইজ সামথিং উইচ প্রোভাইড ফিউচার বেনিফিট। আচ্ছা, সো ফিউচার বেনিফিটের যে ডাইমেনশন সেটাকে আমরা কিভাবে আরো এলাবোরেট করতে পারি। যেমন ফিউচার বেনিফিট যেটা, সেটা বিভিন্ন ফর্মে থাকতে পারে। কি কি ফর্মে থাকতে পারে? ফিউচার বেনিফিট যেটা, সেটা ডিফারেন্ট ফর্মে থাকতে পারে। যেমন এটা ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকতে পারে, ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকতে পারে। যেমন আমি এসি, ফ্যান, ফার্নিচার, মেশিনারিজ, কম্পিউটার ইকুইপমেন্ট, এগুলো সমস্ত কিছুর ফিজিক্যাল প্রেজেন্স আছে, আর এটা ফিউচার বেনিফিট এনশিওর করে। এই সমস্ত কিছুকে আমি অ্যাসেট বলতে পারি। আবার কিছু জায়গা আছে যেটা আমাকে এক ধরনের অধিকার দেয়, এক ধরনের বেনিফিটের একটা মানে কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট, বেনিফিটের কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্টও আমার অ্যাসেট হতে পারে। যেমন আমি ঠিক 12,000 টাকা খরচ করে 12,000 টাকা অ্যাডভান্স দিয়ে আমি একটা হাউস রেন্ট নিয়েছি। হ্যাঁ, অর্থাৎ 12 মাসের ভাড়া অগ্রিম পরিশোধ করে আমি একটা হাউস রেন্ট নিয়েছি। হাউস অ্যাডভান্স মানে আমি 12,000 টাকা খরচ করেছি একটা বাসা ভাড়া করার জন্য। আমি বাড়িওয়ালাকে 12,000 টাকা অ্যাডভান্স করেছি। হ্যাঁ, সো এটাকে বলা হয় প্রিপেইড রেন্ট। প্রিপেইড মানে আগে থেকে রেন্ট দিয়ে দেওয়া, এটাকে বলা হয় প্রিপেইড রেন্ট। হ্যাঁ, এখন এটা তো একটা কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট, এটার তো কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, বস্তুগত কোনো বেনিফিট নাই এটাতে, তাই না? সো প্রিপেড রেন্ট যেটা, এটা একটা সত্য বা কন্ডিশন, যেটা 12,000 টাকা পরিশোধ করার মাধ্যমে আমি 12 মাসের বেনিফিট পেতে চাচ্ছি বাড়িওয়ালার কাছ থেকে। হ্যাঁ, সার্ভিস বেনিফিট, এটাকে কি বলে? সার্ভিস বেনিফিট। সো এই জায়গাটাকে, এটাকেও আমি অ্যাসেট বলবো, কারণ এটা আমাকে 12 মাস যাবত সুবিধা প্রদান করবে। সো প্রিপেড রেন্ট এক ধরনের অ্যাসেটস। আমার কথা বুঝতেছেন কিনা? জি স্যার। আচ্ছা, আমি আরো কিছু ডাইমেনশন আপনাকে বলবো এই অ্যাসেটের। কখন কোন একটা কিছু অ্যাসেট আমরা বলবো। হ্যাঁ, যেমন সাধারণত আমরা একটা কথা শুনে থাকি এক্সপেন্স, একটা কথা শুনে থাকি এক্সপেন্স। হ্যাঁ, এক্সপেন্স বা খরচ করে ফেলা।
যেমন আমি ফিউচার বেনিফিটকে অ্যাসেট বলি, আর কনজিউম বেনিফিটকে বলি হই এক্সপেন্স। এক্সপেন্সটা কি? আরেকটা কনসেপ্ট, এটাকে বলা হয় কনজিউম বেনিফিট। কি বেনিফিট? কনজিউম বেনিফিট ইজ অ্যাসেট, সরি, কনজিউম বেনিফিট ইজ এক্সপেন্স, আর ফিউচার বেনিফিট ইজ অ্যাসেট। অ্যাসেট কি? ফিউচার বেনিফিট। সো আমি যদি আবার বলি যে অ্যাসেট ইজ ফিউচার বেনিফিট আর এক্সপেন্স হচ্ছে কনজিউমড বেনিফিট। সো আমরা প্রায় একটু কনফিউজড হয়ে যাই। যেমন আমি বাজার থেকে অ্যাপেল কিনলাম, ১ ডজন অ্যাপেল কিনলাম বাজার থেকে। আমি বাজার থেকে ১ ডজন অ্যাপেল কিনলাম, মনে করেন যে $১২ খরচ করে, $১২ খরচ করে আমি ১ ডজন অ্যাপেল কিনলাম বাজার থেকে। $১২ মানে প্রত্যেকটা অ্যাপেলের দাম হলো $১ করে। তাহলে আমি যখন অ্যাপেলটা পারচেজ করছি, এই পুরো অ্যাপেলটাই আমার অ্যাসেট হবে, কারণ আমি এটা এখনো কনজিউম করা শুরু করি নাই। এবং আমি এটা কেন কিনেছি? কারণ ফিউচারে আমি কনজিউম করব, সেই জন্য আমি এটা কিনেছি। সো এটাকে আমি কি বলতে পারি? অ্যাসেট বলতে পারি, কারণ এটা আমাকে ফিউচারে বেনিফিট প্রোভাইড করবে। হ্যাঁ, সো আমি প্ল্যান করলাম যে ১২ দিনে ১২টা অ্যাপেল কনজিউম করব। সো দেখা যাচ্ছে যে ৫ দিন পর দেখা গেল আমি ৫টা অ্যাপেল খেয়ে ফেলছি। হ্যাঁ, ৫টা অ্যাপেল আমার খাওয়া শেষ। তো ৫টা অ্যাপেলের দাম $৫ হয়। তার মানে এই $৫ আমার এক্সপেন্স হয়ে গেল। কত হয়ে গেল? $৫। $৫ আমার এক্সপেন্স হয়ে গেল। আরো বাকি যে $৬০ ইট ইজ স্টিল অ্যাসেট, কারণ এটা আরো ৭ দিন আমি ব্যবহার করব, বা ৭ দিন যখন আমি আরো ৭ দিন যখন এটা কনজিউম করব, তার মানে এটা ফিউচার বেনিফিট নির্দেশ করতেছে। অর্থাৎ রিমেইনিং 7 ডেজ আমি এটাকে কনজিউম করব বা খাবো, সেটা আমার স্টিল অ্যাসেট, কারণ এটা ফিউচার বেনিফিট এখন পর্যন্ত আছে। আমার কথা কি বুঝতে পারতেছেন কিনা? জি স্যার। আচ্ছা, সো আমি যদি আহ 4 দিনে আরো 4টা অ্যাপেল খেয়ে ফেলি, তাহলে আমার স্ট্যাটাসটা কি হবে? 9টা অ্যাপেল কনজিউম হয়ে গেল, তাহলে 9 বিকাম এক্সপেন্স। এখন 12টা অ্যাপেল আপনি 12 দিন খাওয়ার জন্য রেখে দিচ্ছেন, কিন্তু 12 দিন পরে মনে করেন যে 9, হ্যাঁ, 10 বা 11 দিন পরে দেখলেন যে 2টা অ্যাপেল নষ্ট হয়ে গেছে, যেটা খাওয়ার উপযোগী না, সেটা হচ্ছে লস। স্টিল আরেকটা অ্যাপেল আছে যেটা খাওয়ার উপযোগী, ইট ইজ অ্যাসেট, কারণ এটা এখনো খান নাই। আমার কথা বুঝছেন কিনা? সো আরেকটা টার্ম চলে আসলো, লস। সো লস হচ্ছে expired portion of asset without use or consumption. Without use or consume. আমার কথা বুঝছেন কিনা? So expense হচ্ছে expired portion of asset which is used. Loss হচ্ছে expired portion of asset which haven't used. আর asset হচ্ছে future benefit. So 3টা কনসেপ্ট সম্পর্কে আমি বলার চেষ্টা করতেছি আপনাদের। So one is asset, another one is expense, তারপর একটা হচ্ছে লসেস বা লস। 3টা জিনিস। অ্যাসেট ইজ সামথিং হুইচ প্রোভাইড ফিউচার বেনিফিট। যে কোনো কিছু যেটা ফিউচার বেনিফিট আছে ওটাই অ্যাসেট। আমি যখন ফিউচার বেনিফিটটা কনজিউম করে ফেলবো, অ্যাসেটের পোর্শনটুকু আমি এক্সপেন্স বলবো। আর আমি যখন ফিউচার বেনিফিটটা কনজিউম না করেই আমার কোনো কারণে এটা নষ্ট হয়ে যায়, তখন এটাকে আমি বলি লস। সো এক্সপেন্স এন্ড লস দুটাই এক্সপায়ার্ড, আর অ্যাসেটটা হচ্ছে আনএক্সপায়ার্ড। আমার কথা বুঝছেন কিনা?
যেমন আমি আরেকটা এক্সাম্পল দিতে পারি আপনাকে, যেমন অ্যাসেটের ধরনটা কেমন হতে পারে। যেমন আমরা মাঝে মধ্যে কোনো একটা জায়গায়, যেমন ক্লাসে যাওয়ার জন্য আমরা রিক্সা ভাড়া করি, তাই না? যেমন রিক্সাওয়ালাকে যেমন মনে করেন ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি বললাম যে বুয়েটে যাব, এখন রিক্সাওয়ালা বললো যে 20 টাকা লাগবে। হ্যাঁ, এখন মনে করেন যে আপনার সাথে আপনার বাবা আছে, আপনার বাবা রিক্সাওয়ালাকে বললো যে ঠিক আছে তুমি 20 টাকা নাও, আমার ছেলেকে বা মেয়েকে আমার বুয়েটে পৌঁছায় দাও। সো রিক্সাওয়ালা রাজি হলো, 20 টাকা নিয়ে আপনাকে পৌঁছানোর জন্য বুয়েটে রওনা হলো। হ্যাঁ, তো রিক্সাওয়ালা যখন 20 টাকা পকেটে ঢোকালো, এটা কিন্তু সে অগ্রিম টাকাটা নিয়ে ফেলছে, সার্ভিসটা দেওয়ার আগেই অগ্রিম টাকা নিয়ে ফেলছে, রাইট? সো আপনার জন্য, আপনি যেহেতু সার্ভিস টাকাটা রিক্সাওয়ালাকে পরিশোধ করেছেন, আপনার জন্য এটা হচ্ছে প্রিপেইড রেন্ট, মানে ভাড়া আগেই দিয়ে দিয়েছেন, প্রিপেইড রেন্ট। এই প্রিপেইড রেন্টটা হচ্ছে আপনার জন্য অ্যাসেট, কারণ এটা ফিউচার বেনিফিট দিবে আপনাকে। কি বেনিফিট? সে যে আপনার কাছ থেকে 20 টাকা নিল, সে আগামী 10 মিনিটের ভেতরে আপনাকে বুয়েটে পৌঁছায় দিবে। তবে 10 মিনিট, আগামী 10 মিনিটটা একটু ফিউচারকে নির্দেশ করে। আমার কথা বুঝছেন কিনা? সো ইট ইজ কল অ্যাসেট, কারণ এটা ফিউচার বেনিফিট দিবে। এটা হচ্ছে একটা সিচুয়েশন। আর যদি এরকম হতো যে রিক্সায় উঠলেন আপনি, আপনি বুয়েটে পৌঁছানোর পর রিক্সাওয়ালাকে ভাড়া দিলেন, ইট ইজ কল এক্সপেন্স, কারণ ইউ হ্যাভ জাস্ট রিসিভড ইউর সার্ভিস। যদি সার্ভিস রিসিভ না করে টাকা পরিশোধ করে দেন, সেটাকে আমি বলি প্রিপেইড রেন্ট। যেমন মোবাইলে আমরা রিচার্জ করি প্রিপেইড কার্ড ব্যবহার করে, সেটা আমার জন্য অ্যাসেট, কারণ এটা দিয়ে আমি ফিউচারে মোবাইলে কথা বলতে পারবো, মেসেজ দিতে পারবো, ইন্টারনেট ব্যবহার করতে পারবো। সো ইট ইজ অ্যাসেটস। আর যখন আমি যেমন রিক্সার কথা বললাম, রিক্সায় বুয়েটে পৌঁছানোর পর যখন আমি রিক্সাওয়ালাকে টাকা দিব, সেটা হচ্ছে এক্সপায়ার্ড সার্ভিস, মানে রিক্সাওয়ালা অলরেডি আপনাকে সার্ভিস দিয়ে দিয়েছে এবং আপনি টাকাটা পরিশোধ করছেন। এখন যে টাকাটা পরিশোধ করছেন এটা কিন্তু খরচ হয়ে গেছে, সো এটাকে আপনি রিক্সা এক্সপেন্স বলতে পারেন। হ্যাঁ, সো যখন খরচ হয় তখন সার্ভিসটা এক্সপায়ার্ড হয়। সো এখানে দুটো জিনিস স্যার কাজ করে। এখানে স্যার একটা এখানে কোয়েশ্চেন ছিল। একটু পরে, এখানে দুটো জিনিস কাজ করে, একটা হচ্ছে প্রোডাক্টের জন্য আর একটা হচ্ছে সার্ভিসের জন্য। হ্যাঁ, প্রোডাক্ট এবং সার্ভিস দুটার জন্য অ্যাসেট থাকতে পারে, এক্সপেন্স থাকতে পারে, লস হতে পারে। হ্যাঁ, বলেন এবার। স্যার মানে আমরা যে এই রিক্সার এক্সাম্পল দিলেন যে প্রিপেইড রেন্ট ইউজ করলাম, তো হুম প্রিপেইড রেন্টটা যখন আমার সার্ভিসটা পেয়ে যাই, হুম সার্ভিস শেষ হয়ে গেল, আমি সাপোজ রিক্সা নিয়ে বুয়েটে পৌঁছাই গেলাম, হুম তারপরও কি সেটা প্রিপেইড রেন্ট হিসেবে না না, থাকবে সেটা নাকি সেটা সেটা এক্সপেন্স সেটা কনভার্ট হবে? প্রিপেইড রেন্ট হিসেবে থাকবে না, সেটাকে তখন একটু স্ট্যাটাস চেঞ্জ করতে হবে। যেমন আমি যখন 10 মিনিট আগে তাকে ভাড়া দিলাম, তখন এটাকে প্রিপেইড রেন্ট বললাম। হ্যাঁ জি হ্যাঁ, জি স্যার। সো আমি এই প্রিপেড রেন্ট মনে করেন যে 20 টাকা। হ্যাঁ, এখন এই 20 টাকা যে যখন 10 মিনিট পরে বুয়েটে পৌঁছায় গেলাম, তখন আমি এই প্রিপেড রেন্টটাকে আমাকে কেটে দিতে হবে। আমাকে বলতে হবে ইট বিকাম দিস প্রিপেড রেন্ট বিকাম রেন্ট এক্সপেন্স। আচ্ছা, বুঝছি স্যার। আমার কথা বুঝছেন কিনা? থ্যাংক ইউ। মানে আমার স্ট্যাটাস চেঞ্জ করে দিতে হবে। সাপোজ জি যেমন স্ট্যাটাসটা চেঞ্জ হবে। থ্যাংক ইউ। আমি আরেকটা ভালো এক্সাম্পল আপনাকে দিতে পারি। মনে করেন আপনি ভাড়া নিতে গেছেন, বাড়ি ভাড়া। আপনি বাড়িওয়ালাকে 12,000 টাকা পরিশোধ করছেন। কত টাকা? 12,000 টাকা পরিশোধ করছেন জানুয়ারির 1 তারিখে। হ্যাঁ, তাহলে জানুয়ারি 1 তারিখে 12,000 টাকা আপনার কি অ্যাসেট। এখন মনে করেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাস আপনি থেকে ফেলছেন বাড়িতে। আপনি যে বাসা ভাড়া নিছেন সেখানে থেকে ফেলছেন। সো যেহেতু আপনি ওখানে থেকেছেন, তার ইলেকট্রিসিটি ব্যবহার করছেন, পানি ব্যবহার করছেন, গ্যাস ব্যবহার করছেন, সমস্ত সার্ভিস আপনি নিয়েছেন। তার মানে আপনার এই 12,000 টাকার ভেতরে 3,000 টাকা অলরেডি কনজিউমড হয়ে গেছে, তাই না? 3 মাসের 3,000। তো এই কনজিউম পোর্শনকে আপনি বলতে পারেন রেন্ট এক্সপেন্স। আর রিমেনিং 9,000 টাকা আফটার এন্ড অফ মার্চ, 9,000 স্টিল ইট ইজ ইউর অ্যাসেট, বিকজ এটা আপনার আপকামিং 9 মান্থে আপনাকে বেনিফিট দিবে। আমার কথা বুঝছেন কিনা? স্যার এই 9,000 টাকা আমার অ্যাসেট হিসেবে থাকবে এবং স্টিল যে অ্যাসেট প্রিপেইড রেন্টটা অ্যাসেট মানে হিসেবে থাকবে। ইন এট দ্য এন্ড অফ দ্য মার্চ, এই 9,000 টাকা আপনি অ্যাসেট হিসেবে রেকর্ড করতে পারবেন। আর এট দ্য এন্ড অফ দ্য মার্চ আপনি 3,000 টাকা এক্সপেন্স হিসেবে রেকর্ড করতে পারবেন। জি স্যার। আমার কথা বুঝছেন বুঝছি। কিনা? জি স্যার, বুঝছি। সাপোজ ডিউ টু
কোভিড, হ্যাঁ, কোভিড এর কারণে আপনি নভেম্বরের 1 তারিখে আপনি দেশের বাড়িতে চলে গেলেন। তার মানে আপনি আসলে 9 মাস থেকেছেন, 9 মান্থস থেকেছেন। 9 মাসে 9,000 টাকা আপনার এক্সপেন্স হয়েছে। আপনি এরপরে কোভিড এর কারণে আপনি হচ্ছে অক্টোবর এবং নভেম্বর এই 2 মাস ছিলেন না থাকার কারণে আপনি সার্ভিসটা নিতে পারেন নাই, বাট সার্ভিস এক্সপায়ার্ড হয়ে গেছে। বাড়িওয়ালা তো আর আপনাকে বলবেন না যে 2 মাস ছিলেন না, তাহলে আরো অতিরিক্ত 2 মাস জানুয়ারি ফেব্রুয়ারি এই বছরের শেষে জানুয়ারি ফেব্রুয়ারি তো আপনি থাকতে পারবেন না, এরকম তো আর বলবেন না। 2 না থেকে কনজিউম হয়েছে, সেটা হচ্ছে লস। তারপর ডিসেম্বরে 1 তারিখে এসে আবার থাকা শুরু করছেন আপনি। ডিসেম্বরে 1 তারিখে আপনি এখনো থাকা শেষ করেন নাই, তার মানে 1000 স্টিল ইজ ইউর অ্যাসেটস। হ্যাঁ, সো আপনি যখন ডিসেম্বর 31 শেষ করে ফেললেন, 9 এর সাথে 1000 যোগ হয়ে যাবে। সো 10,000 is your expense, 2,000 is your loss, and asset is 0 now. আমার কথা বুঝছেন কি? জি স্যার, বুঝেছি। তো বেসিক্যালি আমরা যে জায়গাতে ছিলাম সেটা ছিল অ্যাকাউন্টিং ইকুয়েশন। সো অ্যাকাউন্টিং ইকুয়েশনে আমরা একটা ইকুয়েশন লিখেছিলাম, A equals to L plus OE। সো এটা বুঝাচ্ছি আপনাদেরকে, তাই না, অ্যাসেটস। সো এখন আমি আপনাদেরকে এলটা যদি বোঝানোর চেষ্টা করি, এল হচ্ছে লায়াবিলিটিস। সো লায়াবিলিটিসটা কি? লায়াবিলিটিসটা হচ্ছে ফিউচার অব্লিগেশন। অব্লিগেশন কথাটার অর্থ কি? বাধ্যবাধকতা। হ্যাঁ, ফিউচারে আপনার দায়বদ্ধতা থাকলে সেটাকে আমরা বলি লায়াবিলিটিস। দ্যাট মিনস ইউ হ্যাভ টু পে মানি অর ইউ হ্যাভ টু পে সার্ভিস টু আদার পারসন, রাইট? সো লায়াবিলিটিটা হচ্ছে মুদ্রার বিপরীত পাশ। আমি যদি অ্যাসেটটাকে মুদ্রার এক পাশ বলি, লায়াবিলিটিটা হচ্ছে মুদ্রার বিপরীত পাশ। সো হোয়াট ডু ইউ মিন বাই লায়াবিলিটিস? লায়াবিলিটিস হচ্ছে ফিউচার অব্লিগেশন। লায়াবিলিটিটা কি? লায়াবিলিটিটা হচ্ছে ফিউচার অব্লিগেশন। সো অব্লিগেশন টু পে ক্যাশ or any other resource or services। মানে আমার বাধ্যবাধকতা আছে, আমি তাকে, যেমন আমার দায়বদ্ধতা আছে, আমি তাকে ক্যাশ দিয়ে দিলাম, টাকা দিয়ে দিলাম, দায়বদ্ধতা শেষ হয়ে গেল। আমার কাছে টাকা নাই, আমি বললাম যে আমি তোমাকে সার্ভিস দিয়ে দেব, কাজ করে দেব, সেটাও দায়বদ্ধতা মুক্তি পাওয়ার আরেকটা উপায় হতে পারে। আমার কাছে মনে করেন টাকাও নাই, কিছু নেই, আমি তাকে জমি লিখে দিলাম, বা আমার বাসার ফ্যান খুলে দিয়ে দিলাম, বা এসি খুলে দিয়ে দিলাম, আমার বাসার ফ্রিজ দিয়ে দিলাম। সো সেটাও কি? রিসোর্স ট্রান্সফার। সেটাকে কি বলে? রিসোর্স ট্রান্সফার। সো ফিউচার অব্লিগেশন মিট আপ করার জন্য আমি ক্যাশ পরিশোধ করতে পারি, অন্যান্য যে কোনো রিসোর্স আমি ট্রান্সফার করে দিতে পারি, অথবা আমি সার্ভিস দিতে পারি। সো ইট ইজ কল্ড লায়াবিলিটিস। লায়াবিলিটি মিনস হোয়াট? ফিউচার অব্লিগেশন। আমি যদি অ্যাসেটকে মুদ্রার এক পিঠ বলি, বিপরীত পাশ হচ্ছে লায়াবিলিটিস। সো আপনি কি লায়াবিলিটিস এবং অ্যাসেটটাকে রিলেট করতে পারতেছেন কিনা? দ্যাট ইজ ইম্পর্টেন্ট। রিলেট করতে পারতেছেন? এটা এক্সাম্পল দিলে ভালো হতো। জি, এক্সাম্পল দিলে ভালো হতো। আচ্ছা, এক্সাম্পল ইজ ভেরি সিম্পল। যেমন আপনি কি বলে এটাকে, আপনি একটা এসি পারচেস করলেন স্যামসাং এর শোরুম থেকে। ওরা আপনাকে বলল যে এটার দাম 1 লক্ষ টাকা, আপনি এখন 10,000 টাকা দেন, বাকি 90,000 টাকা পরবর্তী 9 মাসে 10,000 টাকা করে দিবেন। তাহলে আপনি যখন পারচেস করেছেন, আপনি 10,000 টাকা দিয়েছেন, বাকি যে 90,000 টাকা, দিস ইজ ইউর লায়াবিলিটি দ্যাট ইউ হ্যাভ টু পে ইন ফিউচার। বা আপনি আপনার কোনো বন্ধুকে যেমন আপনি আপনার কোনো বন্ধুর কাছ থেকে লোন নিলেন, 10,000 টাকা লোন নিলেন, দিস ইজ কল্ড লায়াবিলিটি বিকজ ইউ হ্যাভ টু পে দিস 10,000 ইন ফিউচার। আমার কথা বুঝতেছেন?
জি স্যার, বা জি আপনি স্যার। আপনি বাসার পাশে মুদি দোকান থেকে 2 কেজি চাল নিয়ে এসে রান্না করলেন। তাকে টাকা পরিশোধ করলেন না। This is called liability because you have to pay the amount in future, right? জি স্যার। So this is called liabilities. যেমন আমি যে আপনাকে এক্সাম্পল দিলাম বাড়িওয়ালাকে আপনি 12 মাসের ভাড়া একসাথে দিয়ে দিচ্ছেন। সো আপনার জন্য দিস ইজ অ্যাসেট বিকজ প্রিপেইড রেন্ট আপনি 12,000 টাকা 12 মাসের অগ্রিম বাড়িওয়ালাকে পরিশোধ করে দিয়েছেন, যে বাড়িওয়ালা আপনাকে 12 মাস এই বাসায় রাখতে বাধ্য। সো ইট ইজ অ্যাসেট ফ্রম ইউর সাইড বাট লায়াবিলিটি ফ্রম ইউর ল্যান্ডলর্ড, রাইট? জি স্যার। আবার রিক্সাওয়ালার কথা বলেছি, রিক্সাওয়ালাকে আপনি 20 টাকা দিয়ে বুয়েটে যেতে চাচ্ছেন, রিক্সাওয়ালা যদি রিসিভ করে ফেলে টাকাটা আগে, দিস ইজ লায়াবিলিটি ফর 10 মিনিটস অ্যান্ড অ্যাসেট ফর ইউ অ্যান্ড লায়াবিলিটি ফর রিক্সা পুলার, রাইট? জি স্যার। সো লায়াবিলিটির জায়গাটা জাস্ট অ্যাসেটের বিপরীত সাইড, আর কিছু না। আমার কথা বুঝছেন কিনা? জি স্যার। তার মানে স্যার হচ্ছে মানে যেখানে স্যার অ্যাসেটস থাকবে সেখানে স্যার লায়াবিলিটি থাকবে। হ্যাঁ, অনেকটা ওরকম। তো আপনারা আমাকে 2 মিনিট সময় দেন, আমি আবার ফিরে আসতেছি। হ্যাঁ। আচ্ছা, সো আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনের, আমার কথা শোনা যাচ্ছে তো না? জি স্যার। আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনে এ এবং এল এই দুইটা নিয়ে কথা বলেছি। এখন এই অ্যাকাউন্টিং ইকুয়েশনটা আসলে কাকে রিপ্রেজেন্ট করে সেটা জানাটা জরুরি। হ্যাঁ, সো অ্যাকাউন্টিং ইকুয়েশন কি আমাকে রিপ্রেজেন্ট করতেছে, না আপনাকে রিপ্রেজেন্ট করতেছে, না অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করতেছে, সেটা জানাটা জরুরি। হ্যাঁ, সো বেসিক্যালি অ্যাকাউন্টিং ইকুয়েশনটা একটা বিজনেস অর্গানাইজেশনকে রিপ্রেজেন্ট করতেছে। কাকে?
বিজনেস অর্গানাইজেশনকে রিপ্রেজেন্ট করতেছে, রাইট? সো আমি আপনাদেরকে একটু ইন্টারেস্টিং কিছু গল্প বলি। হ্যাঁ, আপনি ছোটকালে যখন এলাকায় বাচ্চা টাচ্চাদের সাথে খেলাধুলা করতেন, হ্যাঁ, কোনো কারণে মনে করেন যে আপনার মাথা ফাটায় দিল বা আপনার পায়ে ব্যথা দিল, অথবা আপনি পড়ে ব্যথা পাইলেন, আপনি বা অন্য কোনো বাচ্চাকে হয়তো বা আপনি আঘাত করলেন, হ্যাঁ, এবং তারা মনক্ষুণ্ণ হয়ে আপনার বাবা মার কাছে বিচার নিয়ে আসছে, হ্যাঁ। সো ওরা আপনার বাবা মার কাছে বিচার নিয়ে আসার কারণটা কি? কারণটা হচ্ছে অপ্রাপ্তবয়স্ক আপনি, হ্যাঁ? আপনার এখনো 18 বছর পূর্ণ হয় নাই। মানে আপনি আপনার নিজের দায়িত্ব আপনার না। আপনার নিজের দায়িত্ব হচ্ছে আপনার বাবা-মার। সেজন্য তারা আপনাকে আ আ তারা আপনার অপরাধের কারণে আপনার সাথে ঝামেলা না করে আপনার বাবা-মায়ের সাথে ঝামেলা করতে আসছে। ব্যাপারটা তো এরকম, তাই না? জি স্যার। কিন্তু আপনি somehow যখন 18 বছর পূর্ণ হয়ে যাবে, you become a adult person and legal person, right? যেমন আপনি যখন 18 বছর পূর্ণ হয় তখন আপনি যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে কন্ট্রাক্ট করতে পারেন। যেমন আমরা যদি খুব সামান্যভাবে বলতে পারি, বলতে চাই, যেমন ব্যাংক অ্যাকাউন্ট খোলা। আপনার যদি 18 বছর পূর্ণ না হয়, আপনি কি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন? না স্যার। আপনাকে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হলে আপনার বাবা-মার মধ্যে একজনকে নির্বাচন করে আপনাকে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে। এবং অর্থাৎ 18 বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত বাবা-মা আপনার পক্ষ হয়ে এই ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করবে। ব্যাপারটা তো এরকম দাঁড়ায়, তাই না? আপনি তো ভোটও দিতে পারবেন না। You might not have any voter ID card as well, right? তার মানে আপনি আসলে একজন লিগ্যাল পারসন না। যখন আপনার 18 বছর পূর্ণ হবে আপনি একজন লিগ্যাল পারসন হবেন। চিন্তা করেন আমিও একজন লিগ্যাল পারসন, আপনিও একজন লিগ্যাল পারসন, হ্যাঁ? এখন আমাদের ভেতরে যেকোনো কন্ট্রাকচুয়াল রিলেশনশিপ হতে পারে, জমি কেনা-বেচা হতে পারে, বিজনেস ডিলিংস হতে পারে। আমি আপনাকে ৳১,০০,০০০ দিলে সেটা আমি লিগ্যাল ডকুমেন্টস তৈরি করতে পারি যে তুমি আমার কাছ থেকে ৳১,০০,০০০ নিয়েছো। তুমি আমাকে ৩ মাস বা ৪ মাসের ভেতরে এই টাকাটা ফেরত দিবা। এই মর্মে তুমি আমাকে লিখিত দাও। আ তুমি তোমার সিগনেচার দাও, আমি আমার সিগনেচার দিচ্ছি। So these are the legal proceeding, right? Between two legal person, right? জি স্যার। আচ্ছা। সো লিগ্যাল পারসন এর যে জায়গাটা সেটা আরো কিভাবে হতে পারে, হ্যাঁ? যেমন আপনি বিভিন্ন কোম্পানির নাম শুনেন, লাইক ইউ নো যে যেমন আমি ব্র্যাক ব্যাংকের কথা যদি ধরি, ইউনিলিভার এর কথা যদি ধরি, আমি যদি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কথা ধরি, আমি যদি আকিজ গ্রুপের কথা ধরি, আমি যদি প্রাণ আরএফএল গ্রুপের কথা ধরি, এগুলো তো একেকটা প্রতিষ্ঠান, তাই না? জি স্যার। এবং এগুলা কিন্তু লিগ্যাল ফর্মালিটিস ফলো করে এগুলা ফর্ম হইছে, হ্যাঁ? এগুলাকে বলা হয় কোম্পানি। এগুলা একটা লিগ্যাল প্রসিডিওর বা লিগ্যাল ফর্মালিটিস ফলো করে রেজিস্ট্রেশন কমপ্লিট করে গভর্নমেন্টকে লিগ্যাল ফিস পরিশোধ করার মাধ্যমে এরা কোম্পানি হিসেবে সবার সামনে আসছে এবং তারা কোম্পানি হিসেবে সব কার্যক্রম পরিচালনা করতেছে এবং তারা নিজেদের ব্র্যান্ডিং করতেছে। আমরা প্রাণ আরএফএল গ্রুপের কথা বলি। আমরা প্রাণ আরএফএল গ্রুপের মালিক কে? আমরা কখনো চিন্তা করি? বা প্রাণ আরএফএল গ্রুপের মালিক কে সেটা আ আ চিন্তা করে প্রাণ আরএফএল গ্রুপের প্রোডাক্ট কনজিউম করাটা কি গুরুত্বপূর্ণ? তার মানে ব্র্যান্ডিং হিসেবে আমরা প্রাণ আরএফএল গ্রুপটাকেই চিনি। আমরা ইন্টেল এর কথা শুনি, আমরা মাইক্রোসফট এর কথা শুনি, আমরা অ্যাপল এর কথা শুনি, হ্যাঁ? সো অ্যাপল herself a company, রাইট? আমরা এগুলোকে ব্র্যান্ড হিসেবে চিনি। আমরা ইউনিলিভারের কথা জানি। আমরা এগুলোকে ব্র্যান্ড হিসেবে চিনি। ইভেন ব্র্যান্ড যদিও না হয় আপনার বা বাসার নিচে যে মুদি দোকান আছে বা যে কনফেকশনারি দোকান আছে, ওই দোকানটারও কিন্তু একটা নাম থাকে। মনে করেন যে বিসমিল্লাহ কসমেটিক্স অথবা বিসমিল্লাহ আ কনফেকশনারিজ, এই কিছু একটা নাম থাকে, তাই না? সো এই নামটা আসলে কি? এই নামটা কিন্তু এক ধরনের লিগ্যাল এক্সিস্টেন্স। হ্যাঁ? এই নামটা কি? এক ধরনের লিগ্যাল এক্সিস্টেন্স। এটাকে বলা হয় আর্টিফিশিয়াল লিগ্যাল এক্সিস্টেন্স। কি এক্সিস্টেন্স? আর্টিফিশিয়াল লিগ্যাল এক্সিস্টেন্স। আপনি হচ্ছি ন্যাচারাল লিগ্যাল এক্সিস্টেন্স। আমাদের যখন 18 বছর হয়ে যায়, আইনের চোখে আমরা হচ্ছে ন্যাচারাল লিগ্যাল এক্সিস্টেন্স। কারণ আমাদের যে তৈরি বা আমাদের যে অ্যা
হচ্ছে লিগ্যাল অ্যাপিয়ারেন্স, তাই না? কি বলি, ন্যাচারাল অ্যাপিয়ারেন্স। আমরা কিন্তু কৃত্রিম ভাবে আসি নাই। একটা রোবট কৃত্রিম ভাবে হইতে পারে, হ্যাঁ, একটা বিজনেস অর্গানাইজেশন কৃত্রিম ভাবে আসতে পারে, একটা দেশ কৃত্রিম ভাবে আসতে পারে। সো ওটাকে বলা হয় আর্টিফিশিয়াল লিগ্যাল এক্সিস্টেন্স, আর আমরা হচ্ছে ন্যাচারাল লিগ্যাল এক্সিস্টেন্স। যে এক্সিস্টেন্সই হোক না কেন, দুইটাই লিগ্যাল এন্টিটি। আমার কথা বুঝছেন কিনা? জি স্যার। So one is natural legal existence, আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল ন্যাচারাল লিগ্যাল এক্সিস্টেন্স, আর্টিফিশিয়াল লিগ্যাল এক্সিস্টেন্স। এখন কথা হচ্ছে এই যে ন্যাচারাল লিগ্যাল এক্সিস্টেন্স, আর্টিফিশিয়াল লিগ্যাল এক্সিস্টেন্স, এগুলোর ইমপ্লিকেশনটা কি? যেমন আমি একজন লিগ্যাল পার্সন, আপনি একজন লিগ্যাল পার্সন। আমি যদি আপনার কাছে ধারে পণ্য বিক্রি করি, আমি আপনার কাছ থেকে সেই পাওনাটা ক্লেম করতে পারবো। আমি একটা কন্ট্রাক্ট বা পেপার সাইন করাইতে পারবো আপনাকে দিয়ে, যে আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন, এতদিনের ভেতরে টাকা দিবেন। এবং আপনি যেহেতু বিশ্বস্ততার সাথে আমার কাছ থেকে নিয়েছেন, আপনি ইউ ক্যান পুট দ্য সাইন অন দ্যাট পেপারস, রাইট? আবার ঠিক আমি যখন একটা ব্যবসা, যেমন আমি একজন ব্যক্তি, আমার নাম আহসান, আমি একজন ব্যক্তি, আমি আরেকটা কোম্পানি, একটা কোম্পানির সাথে লাইক ব্র্যাক ব্যাংকের সাথে আমার চুক্তি হতে পারে। যেমন আমি যখন ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলি, তখন ব্যাংক আমাকে একটা ফর্ম দেয়, সেই ফর্মে আমি সিগনেচার করি, কন্ডিশন শর্ত টর্ত মেনে নেই, ব্যাংকের পক্ষে ব্যাংকের ম্যানেজার সিগনেচার করে। কিন্তু আমার সম্পর্কটা কিন্তু ব্যাংকের সাথে, ব্যাংকের ম্যানেজারের সাথে না। ওই ম্যানেজার মরে 1 বছর পর মরে যেতে পারে, ওই ম্যানেজার এক বছর পর অন্য কোনো ব্রাঞ্চে ট্রান্সফার হইতে পারে। এর মানে এই না যে ব্যাংকের সাথে বা ওই ব্রাঞ্চের সাথে আমার যে কন্ট্রাক্ট হয়েছে, আমার যে অ্যাকাউন্টস ওপেন হয়েছে, একটা কন্ট্রাক্ট হয়েছে, সেটা ইনভ্যালিড হয়ে যাবে। যেহেতু ব্যাংকের এক্সিস্টেন্স আছে, ব্যাংকের এমপ্লয়ি যতই চেঞ্জ হোক না কেন, ব্যাংকের একটা পোস্ট আমার সাথে কন্ট্রাক্ট করেছে, ব্যাংকের কোনো ব্যক্তি কিন্তু বা কোনো এমপ্লয়ি কিন্তু আমার সাথে কন্ট্রাক্ট করে নাই। আমার কথা বুঝছেন কিনা? যেমন যেমন আপনি যখন বুয়েট থেকে গ্রাজুয়েট হয়ে বের হবেন, বুয়েটের রেজিস্ট্রার অথবা বুয়েটের যে ভাইস চ্যান্সেলর আপনার সার্টিফিকেটে সিগনেচার করবেন, হ্যাঁ। এখন এই সার্টিফিকেটটা কি? একটা লিগ্যাল ডকুমেন্টস, যেটা প্রমাণ করে যে আপনি বুয়েট থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন। এখন সার্টিফিকেটে সিগনেচার করছে ভাইস চ্যান্সেলর, এখন ওই ভাইস চ্যান্সেলর কোনো কারণে মনে করেন যে অপসারিত হয়েছে বা তার চাকরি চলে গেছে, এর মানে এই না যে আপনার আপনার যে সার্টিফিকেট সেটা ইনভ্যালিড হয়ে গেল, তাই না? কারণ ওই 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 ভাইস চ্যান্সেলর সিগনেচার করেছে ইন দ্য নেম অফ ভাইস চ্যান্সেলর, নট ইন দ্য নেম অফ আমশ আরিফিন সিদ্দিক আর আখতারুজ্জামান। এভাবে কিন্তু সে সিগনেচার করে নাই। আমার কথা বুঝছেন কিনা? সো বেসিক্যালি আপনি একজন ব্যক্তি, আরেকটা প্রতিষ্ঠান যে লাইক বুয়েট আরেকটা লিগ্যাল এক্সিস্টেন্স আপনাকে ভেরিফাই করলো, আপনাকে কোয়ালিফাই করলো যে ইউ বিকাম গ্রাজুয়েট ফ্রম দিস ইনস্টিটিউট। আমার কথা বুঝছেন কিনা? জি স্যার। So basically, this accounting equation represent a business entity. Accounting equation কি করে? It is representing a business entity. So এই ব্যবসা কিভাবে শুরু হয়? যে ওনার, সে এই ব্যবসায় বিনিয়োগ করে, টাকা লগ্নি করে, বিনিয়োগ করে, টাকা ইনভেস্ট করে। যেমন একটা মুদি দোকান কিভাবে শুরু হয়? 5 লক্ষ টাকা ওনার ওই মুদি দোকানে ইনভেস্ট করে ওই মুদি দোকানটা শুরু করে, জিনিসপত্র কিনে সাজসজ্জা করে তারপরে ওই মুদি দোকানটা শুরু করে। অর্থাৎ যখন ওই ওনার এই বিজনেসকে 5 লক্ষ টাকা দেয়, ওনার হচ্ছে একজন ব্যক্তি লিগ্যাল এন্টিটি, বিজনেস হচ্ছে আরেকজন ব্যক্তি লিগ্যাল এন্টিটি, দুজনের ভিতরে একটা দেনা-পাওনার সম্পর্ক তৈরি হয়ে গেল। কি হইলো? দেনা-পাওনার সম্পর্ক তৈরি হয়ে গেল। ওনার বিজনেস 5 লক্ষ টাকা দিছে, তার মানে ওনার ঠিক পরের দিনই বলবে যে আমি তোমার কাছে 5 লক্ষ টাকা পাই। কার কাছে? ব্যবসায়ীর কাছে। সো ওনারের যে পাওনা, ওই পাওনাটাকে ওই দ্বারা প্রকাশ করা হয়। কি? ও ই, মানে ওনার্স ইকুইটি, মালিকানা সত্ত্ব। আমার কথা বুঝছেন কিনা? আমার কথা বুঝছেন? ওইকে কি বলে? ওনার্স ইকুইটি, বা বাংলায় বলে মালিকানা সত্ত্ব।
যেমন মালিক যদি 5 লাখ টাকা বিনিয়োগ করে, ওনার সিকিউরিটিতে কত হবে? 5 লাখ টাকা হবে। অর্থাৎ মালিক বলবে বিজনেসের কাছে সে 5 লাখ টাকা পায়, বা বিজনেস 5 লাখ টাকা মালিকের কাছে দেয় না। আমার কথা বুঝছেন? এটাকে বলা হয় ক্যাপিটাল। কি বলে? কি বলে এটাকে? ক্যাপিটাল। ক্যাপিটাল। এখন এই 5 লাখ টাকা পুরা বছর খাটাইছে ব্যবসায়, তো 5 লাখ টাকা থেকে ফিডব্যাক আসবে না? মনে করেন 5 লাখ টাকা পুরা বছর খাটানোর পরে 5 লাখ টাকা উঠে আসছে যখন, তার মানে আপনি 5 লাখ টাকা বিনিয়োগ করে পাইলেন হচ্ছে 6,20,000 টাকা। তার মানে 1,20,000 টাকা যে অতিরিক্ত পাইছেন সেটা কি? সেটা হচ্ছে প্রফিট। এই প্রফিটটা ওনার সিকিউরিটিকে বাড়াবে। অর্থাৎ এই প্রফিট যখন হবে তখন ওনার বলবে যে আমি তোমাকে 5 লাখ টাকা দিছিলাম, এখন ওখান থেকে 1,20,000 টাকা প্রফিট হওয়ার কারণে এখন আমি তোমার কাছে 5 লাখ টাকা না, আমি তোমার কাছে পাই হচ্ছে 6,20,000 টাকা। আমার কথা বুঝছেন কিনা? একটু বলো। আরেকবার বলবো? জি স্যার। বললাম যে এই 5 লাখ টাকা বিনিয়োগ করার পর একটা ব্যবসায় 5 লাখ টাকা আপনি খাটাচ্ছেন, সামথিং লাইক রেস্টুরেন্ট। এখন রেস্টুরেন্টে আপনি জিনিসপত্র বিক্রি করতেছেন, মানুষ টাকা দিচ্ছে, হ্যাঁ, টাকাগুলা জমতেছে, আপনি বছর শেষে দেখলেন 5 লাখ টাকা থেকে 6,20,000 টাকা উঠে আসছে। তার মানে 5 লাখ টাকা তো ছিল, 6,20,000 টাকা কোত্থেকে আসলো? মানে 5 লাখ টাকা রিকভার হয়ে আরো 1,20,000 টাকা বেশি পেয়েছেন, তার মানে 1,20,000 টাকা প্রফিট না? জি স্যার। তো এই প্রফিটটা মালিকের পাওনা আরো বাড়াবে। অর্থাৎ মালিক যে বিজনেসকে 5 লাখ টাকা দিল বছরের প্রথমে, সেই 5 লাখ টাকা চেঞ্জ হয়ে 6,20,000 টাকা হয়ে গেল। মানে মালিকের পাওনা এখন 6,20,000 টাকা বিজনেস থেকে। এরকমও তো হইতে পারতো প্রফিট না হয়ে 80,000 টাকা লস হয়েছে, তখন মালিকের পাওনা কমে 4,20,000 টাকা হয়ে যেত। এটাকে বলা লস। কি? লস। লস। লস হলে কি হয়? লস হলে মালিকের পাওনা কমে যায়। সেই জন্য এই যে, যেমন আপনাকে আমি 5 লাখ টাকা ধার দিলাম, এখন এই 5 লাখ টাকা ব্যবহার করে 5 লাখ টাকা ইউজ করে আপনি মনে করেন 80 লাখ টাকার মালিক হয়ে গেলেন সাপোজ। এখন আমি কি বলবো যে 80 লাখ টাকা আমার? আমি বলবো যে 5 লাখ টাকা তুমি আমার কাছ থেকে নিছো, এই 5 লাখ টাকা পরিশোধ করো। মানে আপনার দায়িত্ব হচ্ছে 5 লাখ টাকা, মানে আমার কাছে আপনার দায়িত্ব হচ্ছে 5 লাখ টাকা। কারণ 5 লাখ টাকার রিস্ক তো আপনার। এখন ওই রিস্কের কারণে যদি আপনি 80 লক্ষ টাকা সেটাকে কনভার্ট করতে পারেন, মানে 5 লাখ টাকা থেকে আপনি 80 লক্ষ টাকা তৈরি করতে পারেন, তাহলে ওই টাকা তো আপনার দায়িত্ব, ওই টাকার বেনিফিটও আপনি পাবেন, আমি তো আর পাবো না, তাই না? কিন্তু ব্যবসায়ের সাথে মালিকের সম্পর্কটা ওরকম না। ব্যবসার সাথে মালিকের সম্পর্কটা হচ্ছে, মালিক যখন টাকা বিনিয়োগ করে সেই টাকাটা বিজনেসে পাওনা হিসেবে, মানে মালিকের পাওনা হিসেবে ব্যবসায় থাকে। প্রফিট হলে সেই পাওনা বাড়ে, লস হলে সেই পাওনা কমে। সেই জন্য বিজনেসটাকে সবসময় রিস্কি বলে। কি বলে? রিস্কি বলে। কারণ এই 5 লাখ টাকা যে আপনি দিচ্ছেন, এই 5 লাখ টাকার দায়িত্ব আপনারই, মানে ওনারেরই 5 লাখ টাকার দায়িত্ব। আমি যখন আপনাকে 5 লাখ টাকা দিব, আমি কিন্তু এই 5 লাখ টাকার দায়িত্ব নিব না, দায়িত্ব কিন্তু আপনার। আমি জাস্ট আপনাকে লোন দিছি, ইউ হ্যাভ টু পে দিস 5 লাখ ইন ফিউচার। সো ইউ গট দ্য ডিফারেন্স বিটুইন দিস টু, রাইট? জি স্যার। আচ্ছা, সো বিজনেসের সাথে মালিকের সম্পর্কটা হচ্ছে, মালিক দায়িত্ব নিয়ে টাকা দেয়। মানে 5 লাখ টাকা যে দিছে, বিজনেসটা আসলে ওর আসলে কোনো কি বলে ফিজিক্যাল মুভমেন্ট নাই, তার কোনো, সে নিজে থেকে কোনো কাজ করতে পারে না, কিন্তু আইনের চোখে তার একটা এক্সিস্টেন্স আছে। আইন তাকে একটা এক্সিস্টেন্স দিয়ে দিছে, যার কারণে মালিক এবং বিজনেসের মধ্যে কি হয়, একটা একটা ইন্টারাকশন হয়। যেমন আপনি সাপোজ আপনি বিজনেস রেস্টুরেন্টের একটা ব্যবসা করতেছেন, এখন ওই রেস্টুরেন্টের খাবার খেয়ে সামহাও একজন অসুস্থ হয়ে গেল, মারা গেল সাপোজ। এখন এটা আপনি কখনোই বলতে পারবেন না যে এটা ওই যে মালিক তাকে মারছে, এটা বলা যাবে না। এটা বিজনেসের কারণে একজন ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই ক্ষতিপূরণ বিজনেসই হয়তো বা দিবে। আমার কথা বুঝছেন কিনা? সো মালিক যখন একটা ব্যবসা প্রতিষ্ঠা করে, ওই ব্যবসাকে একটা লিগ্যাল এক্সিস্টেন্স, সেপারেট লিগ্যাল এক্সিস্টেন্স দেওয়া হয়, এবং ওই এক্সিস্টেন্সের বলে ওই বিজনেসটা পরিচালিত হয়। মালিক হয়তো বা ওই বিজনেসের পক্ষে কাজকর্ম করতে পারে, যেহেতু মালিকের একটা দায়িত্ব থাকে, অ্যাজ লাইক ইউনিভার্সিটি এন্ড ভাইস চ্যান্সেলর। ওকে, তাহলে এই যে প্রফিটটা হয়, এটা কিভাবে হয় জানেন? সেলস থেকে
এক্সপেন্স বাদ দেওয়া হয়। অর্থাৎ আপনি কত টাকা সেল করছেন, কত টাকা খরচ হয়েছে, দুইটার ডিফারেন্স হচ্ছে প্রফিট। এই সেলসটাকে বলা হয় রেভিনিউ। কি বলে? রেভিনিউ। আমার কথা বুঝতেছেন কিনা? তাহলে কি স্যার ক্যাপিটাল কি অ্যাসেটস এর কোনো একটা মানে পার্ট মানে? ক্যাপিটালটা কি আমি আপনাকে পরে বোঝাচ্ছি। যেমন এই যে ৫ লাখ টাকা, আরো ১,২০,০০০ টাকা প্রফিট হলো, এখন মালিকের পাওনা হয়েছে ৬,২০,০০০ টাকা। এখন এই পাওনা কি সারা জীবনই বাড়তে থাকবে, না মালিক কিছু টাকা নিয়ে বাড়ির বাজার খরচ করবে, কক্সবাজারে ঘুরতে যাবে বা দেশের বাইরে ঘুরতে যাবে? এরকম হতে পারে না। মালিক কি করবে এই টাকা দিয়ে? সে নিজের জীবিকা নির্বাহ করবে এই টাকা দিয়ে, তাই না? হয়তোবা মালিক এরকম হতে পারে যে এখান থেকে মনে করেন ৫০,০০০ টাকা উঠায় নিল, ৫০,০০০ টাকা নিজের ব্যবহারের জন্য নিয়ে নিল। এই ৫০,০০০ টাকাকে বলা হয় উইথড্রয়াল। কি বলে? উইথড্রয়াল। উইথড্রয়ালের কারণে ওনার সিকিউরিটি কমে যায়, কারণ মালিকের কাছে দায়বদ্ধতা, ব্যবসায়ের দায়বদ্ধতা কমে যাওয়ার কথা। যদি আমি কিছু টাকা নিয়ে নেই, সেটা কি কমে যাওয়ার কথা না? আমার কথা বুঝছেন কিনা? জি স্যার। সো আমি অ্যাকাউন্টিং ইকুয়েশনটাকে যদি ইলাবোরেট করি, সো এ ইকুয়ালস টু এল প্লাস ও ই। তো ও এর কম্পোনেন্ট হচ্ছে ৪টা। একটা হচ্ছে ক্যাপিটাল, একটা হচ্ছে রেভিনিউ, আপনারা লিখে রাখতে পারেন, একটা হচ্ছে এক্সপেন্স অবলিক লস, প্লাস হচ্ছে উইথড্রয়াল। এই এল হচ্ছে লাইবিলিটি। কার লাইবিলিটি? ব্যবসায় লাইবিলিটি। আর ওনার সিকিউরিটি হচ্ছে লাইবিলিটি। কার লাইবিলিটি? ব্যবসায় লাইবিলিটি। এই লাইবিলিটি হচ্ছে ওনার ভিন্ন অন্য পক্ষের কাছে ব্যবসায়ের দায়বদ্ধতা। আর এই ওই হচ্ছে আরেকটা লাইবিলিটি, সেটা হচ্ছে মালিকের কাছে ব্যবসায়ের দায়বদ্ধতা। আর এ হচ্ছে ব্যবসায়ের অ্যাসেট। এ হচ্ছে ব্যবসায়ের অ্যাসেট, এল হচ্ছে ব্যবসায়ের লাইবিলিটি মালিক ভিন্ন অন্য পক্ষের কাছে, আর ওই হচ্ছে ব্যবসায় লাইবিলিটি মালিকের কাছে। তার মানে এ ইকুয়েশনের লেফট সাইড হচ্ছে অ্যাসেট সাইড, রাইট সাইড হচ্ছে পুরাটাই লাইবিলিটি সাইড। কথা বোঝা যায় কিনা? আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, সো এই অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে এখন আপনাদের কোনো প্রবলেম থাকলে আপনারা বলতে পারেন। রেভিনিউটা কি জানেন? রেভিনিউটা হচ্ছে সেলস, এক্সপেন্সটা হচ্ছে খরচ। আর এই দুইটা পার্থক্য হচ্ছে প্রফিট অবলিক লস। যদি এক্সপেন্স বেশি হয় রেভিনিউ চাইতে, তাহলে লস হবে। যদি রেভিনিউ বেশি হয় এক্সপেন্স চাইতে, তাহলে প্রফিট হবে। আমার কথা বুঝতেছেন? জি স্যার। তো বেসিক্যালি আজকে আমরা কি করলাম? আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে কথা বললাম। সো ইট ইজ অল অ্যাবাউট অ্যাকাউন্টিং ইকুয়েশন। আমরা নেক্সট ক্লাসে ইট ইজ অল অ্যাবাউট অ্যাকাউন্টিং ইকুয়েশন। আমরা নেক্সট ক্লাসে এই অ্যাকাউন্টিং ইকুয়েশনটা বা বিজনেসের যে ট্রানজাকশন গুলো হয় বা আর্থিক লেনদেন গুলো হয়, সেটা অ্যাকাউন্টিং ইকুয়েশনের মাধ্যমে কিভাবে সাধন করতে হয় সেটা আমরা দেখব। আমার কথা বুঝছেন কিনা? সো আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনটা নিয়ে আজকে কথা বললাম ইন ডিটেল। নেক্সট ক্লাসে আমি অ্যাকাউন্টিং ইকুয়েশনে কিভাবে অ্যাসেট চেঞ্জ হয়, অ্যাসেট কিভাবে ইনক্রিজ হয় ডিক্রিজ হয়, লায়াবিলিটি কিভাবে ইনক্রিজ হয় ডিক্রিজ হয়, ওনার সিকিউরিটি কিভাবে ইনক্রিজ হয় ডিক্রিজ হয়, বিজনেস ট্রানজাকশনটা কি, বিজনেস ট্রানজাকশন গুলোকে কিভাবে অ্যাকাউন্টিং মাধ্যমে সাধন করতে হয়, সেই জায়গাগুলো দেখবো। আমার কথা বুঝছেন কিনা? স্যার জি। স্যার রেস্টুরেন্টের এক্সাম্পলে স্যার এই লায়াবিলিটিটাকে স্যার কিভাবে বুঝবো রেস্টুরেন্টের এক্সাম্পলে? লায়াবিলিটি কিভাবে বুঝবেন? মানে রেস্টুরেন্টের লায়াবিলিটি জি স্যার। ভেরি সিম্পল। যেমন একটা রেস্টুরেন্টে কি পরোটা বানানো হয়, রুটি বানানো হয়, তাই না? সেই পরোটা রুটি বানানোর জন্য কি লাগে? ময়দা লাগে, তাই না? হ্যাঁ, তো এই ময়দাটা যখন আপনি কিনবেন, কোত্থেকে কেনেন? কোনো মুদি দোকান থেকে কিনেন মনে করেন, হ্যাঁ? এখন মুদি দোকানে আপনি কিনে ময়দা নিয়ে আসছেন ১ বস্তা, টাকা দেন নাই। ইট ইজ লায়াবিলিটি টু মুদি দোকানদার, তাই না? মনে করেন আপনি ইলেকট্রিসিটি বিল, আপনি যে রেস্টুরেন্ট দিয়েছেন সেখানে লাইট জ্বলতেছে, ফ্যান চলতেছে, এসি চলতেছে,
মাস শেষে ইলেকট্রিসিটি বিল আসছে ৭,০০০ টাকা, এই ৭,০০০ টাকা আপনি পরিশোধ করেন নাই, ইট ইজ লায়াবিলিটি টু ইলেকট্রিসিটি অর লাইক ডেস্কো, হ্যাঁ, লাইক তারপর আপনি গ্যাসের বিল পরিশোধ করেন নাই, হ্যাঁ, যেমন গ্যাসের বিল আসছে ৩,০০০ টাকা, এটা এখনো পরিশোধ করা হয় না, ইট ইজ অ্যানাদার লায়াবিলিটি টু গ্যাস অথরিটি, হ্যাঁ, যেমন ইউটিলিটি বিল, ইলেকট্রিসিটি বিল, তারপরে হচ্ছে যে সাপ্লাই, যেমন মুরগি কিনছেন, গরুর মাংস কিনছেন, হ্যাঁ, কিন্তু যাদের কাছ থেকে কিনছেন এদেরকে বলা হয় সাপ্লাই, টাকা দেওয়া হয় নাই, ইট ইজ ইউর লায়াবিলিটি। তারপরে একটা রেস্টুরেন্টে কি কি অ্যাসেট থাকতে পারে, যেমন ফার্নিচার হতে পারে, চেয়ার টেবিল, এটা সেটা, হ্যাঁ, তারপরে মনে করেন যে ফ্রিজ আছে, আপনার ফ্রিজের ভেতরে 10 দিনের গরু মাংস কিনে রাখছেন, 5 দিনের মুরগির মাংস কিনে রাখছেন, তারপরে মুরগির মাংস মেরিনেট করে রাখছেন, কত কিছু হইতে পারে, তাই না? যে ফিউচার বেনিফিট দিবে এমন সমস্ত কিছুই অ্যাসেট। এনি আদার কোয়েশ্চেন? আর কিছু জানতে চান? স্যার লায়াবিলিটি তাহলে স্যার এখানে এক্সপেন্সের মধ্যে আন্ডারে পড়তেছে না স্যার? না, এক্সপেন্স ভিন্ন জিনিস। এক্সপেন্স আর লায়াবিলিটি নট সেম। অ্যাসেট অর এক্সপেন্স ইজ নট সেম অলসো, হ্যাঁ। লায়াবিলিটি কিভাবে এক্সপেন্সের ভেতরে পড়ে? এক্সপেন্স হতে পারে আলাদাভাবে হতে পারে, হ্যাঁ, যেমন আমি আপনাকে বলি, লায়াবিলিটির সাথে রেভিনিউর একটা সম্পর্ক থাকতে পারে। কি? লায়াবিলিটির সাথে রেভিনিউর একটা সম্পর্ক থাকতে পারে, আর অ্যাসেটের সাথে এক্সপেন্সের একটা সম্পর্ক থাকতে পারে। রেভিনিউ মানে কি? ইনকাম। যেমন আমি বাড়ি ভাড়ার এক্সাম্পল দিয়েছিলাম, 12,000 টাকা অগ্রিম পরিশোধ করে আপনি 12 মাসের জন্য একটা বাড়ি ভাড়া নিছেন, 12 মাস অগ্রিম দিয়ে দিচ্ছেন। এই 12 মাস হচ্ছে আপনার 12 মাসের টাকা যে আপনি দিয়ে দিচ্ছেন, আপনার জন্য এটা হচ্ছে অ্যাসেট, কারণ এটা বেনিফিট দিবে আপনার 12 মাস। আপনি যখন আর বাড়িওয়ালার জন্য সেটা কি? লায়াবিলিটি, হ্যাঁ, বাড়িওয়ালার জন্য লায়াবিলিটি। বাড়িওয়ালা যদি একটা এন্টিটি হয়, তাহলে বাড়িওয়ালার জন্য এটা লাইক হোটেল বিজনেস, হ্যাঁ, হোটেলে আপনি 3 দিনের জন্য উঠছেন, হোটেলওয়ালা আপনার 3 দিনের ভাড়া 3 তিরিকা 9, হ্যাঁ, 9,000 টাকা সে নিয়ে নিল, কি নিয়ে নিল? আপনার কাছ থেকে অগ্রিম নিয়ে নিল। তাহলে এই 3 দিন যে আপনি থাকবেন, যখন সে 9,000 টাকা অগ্রিম নিয়ে নিছে, এই টাকাটা কি? এই টাকাটা পুরোটাই তার জন্য লায়াবিলিটি আর আপনার জন্য অ্যাসেট। আর আপনি যখন একদিন থেকে ফেলবেন, আপনার জন্য এটা এক্সপেন্স, তার জন্য এটা রেভিনিউ, কারণ সে ইনকাম করছে। রেভিনিউ অবলিক ইনকাম একই জিনিস। রেভিনিউ অবলিক ইনকাম কি? একই জিনিস। বুঝতেছেন? কথা বুঝতেছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তো এই লায়াবিলিটির সাথে রেভিনিউর একটা সম্পর্ক আছে, আর এক্সপেন্সের সাথে অ্যাসেটের একটা সম্পর্ক আছে। এন্ড ডোন্ট বি কনফিউজড, হ্যাঁ, ফিউচার বেনিফিট ইজ অ্যাসেট, কনজিউম বেনিফিট ইজ এক্সপেন্স, আর এক্সপায়ার্ড বেনিফিট বাট নট কনজিউমড ইজ লস। যে কোনো ভাবে নিঃশেষ হয়ে যেতে পারে, তাই না? আপনি একটা চেয়ার কিনছেন, চেয়ার দোকান থেকে নিয়ে আসতেই পায়া 2টা ভাঙা গেছে, আপনি ওটা ইউজ করতে পারবেন? তাহলে ওটা তো অ্যাসেট, ফিউচার বেনিফিট দিবে। পায়া ভেঙে যাওয়ার কারণে তো এখন এটা ডিসমেন্টেলিং করে ফেলতে হবে, ফেলে দিতে হবে, সো ইট বিকাম লস, সো ইউর অ্যাসেট বিকাম লস। অ্যাসেট ব্যবহার করার কারণে এটা মূল্য, যেমন 1,000 টাকার 2,000 টাকা দিয়ে একটা চেয়ার কিনে নিয়ে আসেন, এই চেয়ার আপনি মনে করেন 5 বছর ব্যবহার করবেন, তাহলে 5 বছর ব্যবহার করা মানে কি? প্রত্যেক বছরে এটা মূল্য 400 টাকা করে কমতে থাকবে। তাহলে আপনি যদি 1 বছর ব্যবহার করেন, এটা 1,600 টাকা বিক্রি করতে পারবেন। 2 বছর ব্যবহার করলে 1,200 টাকা বিক্রি করতে পারবেন। 3 বছর ব্যবহার করলে 800 টাকা বিক্রি করতে পারবেন। 4 বছর ব্যবহার করলে 400 টাকা বিক্রি করতে পারবেন। 5 বছর ব্যবহার করার পর এটা ভেঙে চুরে চলে যাবে, হয়তোবা লার্কি হিসেবে ব্যবহার করতে পারবেন। কথা বুঝতেছেন কিনা? জি স্যার। সো ব্যাপারগুলো অনেকটা এরকম, হ্যাঁ। সো আপনি যখন হয়তোবা ইলাস্ট্রেশন করবেন, ম্যাথ করবেন, তখন আরো বেটার ওয়েতে এটা বুঝতে পারবেন আশা করি, হ্যাঁ। বাট অ্যাসেট, লায়াবিলিটিস, ওনার্স ইকুইটি, ক্যাপিটাল, রেভিনিউ অবলিক এক্সপেন্স অবলিক লস, উইথড্রয়াল, এই 6টা জিনিস আপনাকে সেপারেটলি বুঝতে হবে। এন্ড ডোন্ট বি কনফিউজড হওয়া যাবে না। সেপারেটলি এই জিনিসগুলো বুঝতে হবে আপনাকে, বুঝলেই বুঝবেন যে আপনি অ্যাকাউন্টিং বুঝে ফেলছেন। সো অ্যাকাউন্টিং ইজ অল অ্যাবাউট আইডেন্টিফাইং 6 components.
কি বললাম? অ্যাকাউন্টিং ইজ অল অ্যাবাউট আইডেন্টিফাইং 6 কম্পোনেন্টস, আর কিছু না। সো ক্লাস রিপ্রেজেন্টেটিভ আমাকে অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিলে ভালো হয়। ক্লাস রিপ্রেজেন্টেটিভ শুনতে পাচ্ছেন? ক্লাস রিপ্রেজেন্টেটিভ কি আছে না চলে গেছে? সো কেউ একজন আমাকে আচ্ছা, আমি স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি। আপনার ইয়েতে নাম আছে না? জি স্যার, নাম আছে স্যার। তাহলে আমি স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি আপনার কাছ থেকে। সো আপনাদের 40 থেকে কতজন ক্লাস করলো আজকে? স্যার 28 জন স্যার। 28 জন না? জি আচ্ছা, স্যার। ঠিক আছে। সো স্যার আমরা মাঝখানে হয়তো স্যার হ্যাঁ, ছিলাম স্যার। আচ্ছা, সমস্যা নেই। ঠিক আছে, আমরা হয়তো বা পরবর্তীতে আরো ক্লাস করব। ফিজিক্যালি তো আমাদের ক্লাস হয়, হয়তো বা এটা কোনো কারণে নিতে না পারার কারণে অনলাইনে করতে হয়েছে আর কি। হ্যাঁ, তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।